আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সমৃদ্ধ শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ার ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের প্রশংসায় লোটে শেরিং সোনিয়া গান্ধী। শেখ হাসিনা লোটে শেরিং একান্ত বৈঠক। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সচল রাখতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব। সংক্রমণ বাড়তে থাকলে পূর্ব প্রস্তুতি কাজে দেবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজও শনাক্ত ৩৫০০-এর বেশি। জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রোড শো আর গানে গানে প্রচারাভিযান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরো থাকছে: সংস্কার হচ্ছে লালবাগ কেল্লার হাম্মামখানা, অর্থায়ন করছে মার্কিন দূতাবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করলে দক্ষিণ এশিয়া সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৮ম দিনের আয়োজনে ৭১-এ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় বাংলাদেশের প্রশংসা ঝরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও পোপ ফ্রান্সিসের কণ্ঠে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৮ম দিনের আয়োজনে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশ ভারত ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আবেগাপ্লুত হন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। And the deep bonds of mutual respect, admiration and deep friendship that Bangabandhu and she established. প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। It is laudable that Prime Minister Sheikh Hasina and her team have managed the COVID-19 situation so well despite the overwhelming size and population. We are also deeply appreciative of the support extended by the government and people of Bangladesh during these extraordinary times. বক্তৃতায় ৭১-এর ভূমিকার জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে শিক্ষা গ্রহণ করা ভুটানের প্রধানমন্ত্রীকে নিজেদের মানুষ বলেও অভিহিত করেন তিনি। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, শিক্ষা ইত্যাদি খাতে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক ভুটানি ছাত্রছাত্রী বাংলাদেশের চিকিৎসা শাস্ত্র সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আজকে আমাদের সম্মানিত অতিথি ডাক্তার লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় গ্রাজুয়েশন করেছেন। কাজে তিনি শুধু ভুটানের না, তিনি বাংলাদেশেরও। আমরা তাকে সেইভাবেই দেখি। সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সুবর্ণ জয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আমি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের প্রতি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গড়ারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটি এর সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে অবকাঠামো নির্মাণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের নৌপথের সুবিধা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব পেয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং সৌজন্য সাক্ষাতের জন্য আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে বিমান ও রেলপথের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলাপ হয়। শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে 2020 সালের ডিসেম্বরের করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ নবায়ন করেন ভুটানের প্রধানমন্ত্রী। তাঁর দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পূর্ণ ভিসা ও বহু প্রবেশাধিকার সুবিধা দেওয়ারও প্রস্তাব দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, বিনিয়োগ, সড়ক, রেল ও বিমান যোগাযোগ, জলবিদ্যুৎ, বোথ দ্বিপাক্ষিক এবং trilateral cooperation in hydroelectric electricity, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। চিলাহাটি হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দেশ একমত হয়েছে বলে জানান মন্ত্রী। ভুটানের গেলেফু এবং বাংলাদেশের সাথে বিশেষ করে লালমনিরহাট এবং সৈয়দপুরের সাথে কার্গো বিমান যোগাযোগ স্থাপনের সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছে। জলবিদ্যুৎ সহযোগিতায় নেপাল সহ নয়াদিল্লির সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনা অব্যাহত আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনায় শনাক্ত ৩,৫০০-এর বেশি মানুষ, বেড়েছে মৃতের সংখ্যাও। এদিকে সংক্রমণ যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে মোকাবেলা করা সরকারের পক্ষে কঠিন হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনা রোগীর জন্য সারা দেশে ৩,০০০ বাড়তি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এ সময় আগামী 2 এপ্রিল MBBS ভর্তি পরীক্ষা হবে বলে জানান মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় মারা গেছেন 25 জন, আক্রান্ত হয়েছেন ৩,৫০০ মানুষ। আক্রান্তের হার প্রায় 13%। 2-এর একটু বেশি ছিল, সেটা এখন 13-তে উঠে গেছে। এর প্রভাব পড়ছে ঢাকার হাসপাতালে। আবারও আসন সংকট দেখা দিয়েছে। ঢাকা শহরের হাসপাতালগুলো অনেক রোগীতে ভরে গেছে। সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। তুলে ধরেন করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের নেওয়া প্রস্তুতির কথা। আমাদের তো চেষ্টা বজায় থাকবে, কিন্তু রোগী উৎপত্তি কমাতে হবে। কারণ রোগী যদি যে হারে আসছে, যে হারে সংক্রামিত হচ্ছে, এটা যদি এই হারে হতে থাকে তাহলে এই ব্যবস্থাও কিন্তু আলটিমেটলি কোলাবে না। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে পরে, দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে পরে আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। জনসমাবেশ, বিশেষ করে পর্যটন এলাকায় ভিড় কমানোর তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, এখনো লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের এখন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব। মুভমেন্ট কমাতে হবে বিয়ে শাদিতে এবং আমাদের ওয়াজ মাহফিলে, আমাদের অন্যান্য সামাজিক যে অনুষ্ঠানগুলোতে জনসংখ্যা সীমিত করতে হবে। এদিকে আগামী 2 এপ্রিল MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। আহ্বান জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে যাওয়ার জন্য। কোচিং সেন্টারগুলো বন্ধ করা এবং আশেপাশে কোনো ফটোকপিং মেশিন কোনো ধরনের থাকতে পারবে না এই পরীক্ষার ভেন্যুর পাশাপাশি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনা মহামারীর এক বছরে সংক্রমণ হার 5% নিচে নামার পর হঠাৎ করে শনাক্ত ও মৃত্যু দুটোই বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যই বলছে, নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে শনাক্ত ও মৃত্যু হার। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাফেরার পাশাপাশি ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টই সংক্রমণ বৃদ্ধির কারণ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারী মোকাবেলায় দেশব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয় 7 ফেব্রুয়ারি। জনমনে স্বস্তি ফিরলেও করোনা সংক্রমণের এক বছর পূর্ণ হওয়ার পরদিন থেকেই শনাক্ত ও মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এপিডেমিওলজিক্যাল সপ্তাহ 2021-এর তথ্য বলছে, 7 থেকে 13 মার্চ দশম সপ্তাহে 1,16,232 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 6,512, সুস্থ 8,344 ও মৃত্যু 76। পরের সপ্তাহেই করোনা পরীক্ষা বেড়ে হয়েছে 1,39,666। এর মধ্যে শনাক্ত 12,470, মৃত্যু 141 এবং সুস্থ হয়েছে 10,408 জন। মৃত্যুর হারও কিন্তু অনেকটা কমে আসছিল, কিন্তু আবার এটা মৃত্যুর মিছিলটাও বেড়ে যাচ্ছে। এইভাবে বাড়তে থাকলে তাহলে আমার ধারণা যে এটা বোধহয় আমরা দ্বিতীয় ঢেউয়ে চলে যাচ্ছি। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে 20.16%। সেই সাথে শনাক্ত বেড়েছে 91.49 এবং মৃত্যু 85.53%। সেই সাথে সুস্থতার হারও বেড়েছে 24.74%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিক্যাল সপ্তাহ 2021-এর চিত্র বলছে, দশম সপ্তাহ 8 থেকে 14 মার্চ। আগের সপ্তাহের সাথে তুলনা করে দেখা গেছে 2 সপ্তাহের ব্যবধানে ঢাকা বিভাগের সংক্রমণ বেড়েছে 88%, চট্টগ্রামের 27% এবং সবচেয়ে বেশি রংপুর বিভাগে 124%। সংক্রমণ নিম্নমুখী সিলেট বিভাগে কমেছে 12%। দেশে 200-রও বেশি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে বাড়ছে ভিড়, লক্ষণ নিয়ে আসছেন সব বয়সীরা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অসচেতনতার কারণেই বাড়ছে সংক্রমণ। যদি সংক্রমিত হয় তাহলে আমাদের দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, দেশের দারিদ্র্য হার বেড়ে যাবে। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আপনারা স্বাস্থ্যবিধি মেনে আপনারা কাজ করবেন। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া চলাফেরার পাশাপাশি নতুন ভেরিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। যুক্তরাজ্যে একটা নতুন ভাইরাস নতুন না, ভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া যাচ্ছে। অনেক লোক আমাদের দেশে আসতেছে, ফ্লাইট আসছে, বন্ধ তো নাই, এবং তাদেরকে এয়ারপোর্টে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নাই, আইসোলেশন ব্যবস্থা নাই, এবং এই ভাইরাস কিন্তু দেশে এসে মনে হয় ছড়াচ্ছে। এটাও কিন্তু আরেকটা কারণ। আরেকটা কারণ আমার মনে হয় সেটা হলো, আমাদের দেশ তো টিকা কার্যক্রম শুরু হয়ে গেছে। অনেকের কিন্তু ধারণা টিকা যখন নিয়েছে আর বোধহয় করোনা হবে না। এটাও একটা ভুল তথ্য। এ অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং ভ্যাকসিন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক পরতেই হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতেই হবে এবং শারীরিক দূরত্ব রাখতেই হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গ। জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রোড শোতে গানে গানে চলছে নির্বাচনী প্রচার। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলই তাদের প্রতিশ্রুতি নিয়ে গান বেঁধেছে। সেই সাথে প্যারোডি গানে একে অপরকে ঘায়েলেরও চেষ্টা আছে। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। ভাইরা, খেলা হবে, তাহলে খেলা একটাই হবে 21-এর সাধারণ নির্বাচনে। দারুণ জমেছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন। কথার লড়াই তো লেগেই আছে। আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে খেলা হবে ডায়লগটি। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। শুধু কি কথার লড়াইতে থেমে আছে সবকিছু? প্রচারের মাঠে খেলা হবে, এই ডায়লগেই গান নিয়ে এসেছে তৃণমূল। তৃণমূলের রোড শো, মিছিলে মিছিলে এই গান। আবার মমতাই যে বাংলার জন্য যোগ্য, প্রচারের মাঠে তাই এই গানটি বাজাচ্ছে তৃণমূল। তৃণমূলকে টার্গেট করে গানে গানে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। সেখানে মমতা ও তার ভাইপো অভিষেককে নিশানা করছে বিজেপি। মমতাকে টার্গেট করে এরকম অ্যানিমেশন গানও আছে বিজেপির প্রচারে। বসে নেই বামেরাও, গানে গানে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের হাল। আমাদের
সবাইকে ছাড়িয়ে গেছে টুম্পা সোনা। পশ্চিমবঙ্গের অলিগলি এখন সরগরম সিপিএম এর বানানো গানটি নিয়ে। লুঙ্গি ড্যান্সের সুরে হাল ফেরানোর আহ্বান আছে কাস্তে হাতুড়ির সিপিএম এর। উষা উত্থুপের উড়ি উড়ি গানে আর্থিক কেলেঙ্কারি, সিবিআই এর হানা, নারদা মামলা, কয়লা কোকেন কেলেঙ্কারি স্থান পেয়েছে। কংগ্রেস আছে গানের লড়াইয়ে, খেলতে চায় তারাও। তৃণমূলের খেলা হবে পাল্টা খেলা হবে গানে। তৃণমূল বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। গানে গানে প্রচার চললেও ভোটের খেলা চলবে 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত। 2 মে জানা যাবে খেলার ফল। গরম হলেও হবে, খেলা হবে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর মা বোনেরা রান্না এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। বইপ্রেমী লেখক কবি সাহিত্যিকদের পদচারণায় ধীরে ধীরে জমে উঠছে অমর একুশে গ্রন্থমেলা। গল্প, উপন্যাস, কবিতা সহ সব ধরনের বই মিলিয়ে 7ম দিনে নতুন বই এসেছে 197টি। এ নিয়ে মেলায় এবছর নতুন বই প্রায় 700। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বইপ্রেমীদের অপেক্ষা অমর একুশে গ্রন্থমেলা। বছর ঘুরে মেলা এলেই প্রাণ ফিরে পান তারা। নতুন বইয়ের সন্ধানে আসেন মেলায়। স্পেশালি আমার বাবা বই পড়তে ভীষণ ভালোবাসেন, ওনার জন্য হলেও আমি চেষ্টা করি যে একটু টাইম বের করে আমি বই মেলাতে যাই এবং ওনার জন্য আমি বই কিনি। নতুন নতুন বই বের হচ্ছে, অনেক নতুন নতুন লেখকের, সবার মধ্যে থেকে একটা একটা করে নেওয়া হয়। এই বছর বই আসলে অনেক কেনা হয়েছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু গরমটা একটু কম থাকে, মাত্র ফাল্গুন এসছে, তো এই বছর গরমটা একটু বেশি। প্রতি বছর এখানে একবার না আসলে ভালো লাগে না। আমি এসেছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে, নতুন বইও এর মধ্যে এসেছে, বেশ কিছু বই আমি নিয়েছিও। করোনার কারণে লেখকদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। নতুন বই প্রকাশে খরচ করতে হয়েছে তাদের। পাণ্ডুলিপি হয়ে গেলে বই না বের করা পর্যন্ত শান্তি নাই, সেই অশান্তি থেকেই মূলত এগুলো বের করা। এবার একটু কম, এবার মনে হয় কয়দিনে মানে 4-5টা হয়েছে আর কি। আমাদের পাঠকরা এখন নতুন গল্প এবং উপন্যাসের ব্যাপারে, কবিতার ব্যাপারে তারা অনেক আগ্রহী। গ্রন্থমেলা এখনো সেভাবে জমে ওঠেনি, বেচা বিক্রি তুলনামূলক কম, তবে প্রকাশকরা আশাবাদী। এবার পাঠক নেই বলা যায় এক প্রকার, আগের মতো নেই, এখন পাঠকদের সমাগম দেখছি। মেলার 7ম দিনে সবচেয়ে বেশি নতুন বই এসেছে। এদিন মোড়ক উন্মোচিত হয় প্রায় 200 বইয়ের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীর দক্ষিণখানে বাড়ির সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেফতার 7। রোহিঙ্গা ক্যাম্পে আগুনের কারণ এখনো নিশ্চিত নয়, কারো অবহেলা থাকলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে না পারা নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এতদিনেও সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারিনি, এ দায় বিএনপির। এ সময় জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর 11:30টার দিকে নিজের বাসার সামনে খুন হন রড সিমেন্ট ব্যবসায়ী রশিদ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈনিক লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হান্নানের বাসার সামনে রাখা তার ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়। কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগুনের ঘটনা কারো কোনো গাফিলতিতে হয়ে থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলী স্যার। সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীর 8 ও 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনায় ৯,৩০০ রোহিঙ্গা পরিবারের আশ্রয় পুড়েছে। এছাড়াও পুড়েছে দোকানপাট সহ কয়েকটি এনজিও দফতর। রোহিঙ্গা প্রায়
10,000 মতো ঘর পুড়ে গিয়েছে। এই আগুনের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন উগ্রবাদী ও সন্ত্রাসী রোহিঙ্গা গ্রুপের মধ্যে কোন্দলের জের এই অগ্নিকাণ্ড। রোহিঙ্গারা কেরোসিন আর তেল নিয়ে আর ম্যাচ নিয়ে আগুন জ্বালা দিছে। একটা পরিকল্পিতভাবে এই ধরনের একটা সংঘাত সৃষ্টি করেছে। যদি এরা ইচ্ছা করতো আগুন নিবানোর চেষ্টা করতো, এত ভয়াবহ অগ্নিকাণ্ড এখানে হতো না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনায় কারো দুরভিসন্ধি কিংবা অবহেলা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। 2টা ইনকোয়ারি কমিটির একটা রিপোর্ট আমাদের কাছে আসবে, আমরা দেখব তাই সেখানে যদি কারো দোষ ত্রুটি পাওয়া যায় কিংবা কেউ যদি কর্তব্য অবহেলা করে থাকে কিংবা কেউ অভিসন্ধি থাকে এই আগুন ধরানোর জন্য, তাহলে সেটা তো অবশ্যই আমরা আইনত বিচার করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, ক্যাম্পে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটি। সত্যিকারের জিনিসটা আমরা বের হয়ে যাবে আমরা বিশ্বাস করি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় বাহিনী প্রধান দেলওয়ার সহ 13 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিনের আদালতে এই চার্জ গঠন করা হয়। অভিযোগপত্রের অপর আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। এর আগে 2020 সালের 14 ডিসেম্বর 14 আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের 5 অক্টোবর নির্যাতিতা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। সংস্কার করা হচ্ছে লালবাগ কেল্লার হাম্মামখানা, অর্থায়ন করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সকালে লালবাগ কেল্লার হাম্মামখানা সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ ও মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। প্রকল্পের কাজ শেষ হবে 2022 সালে। মাহমুদ হাসানের রিপোর্ট। লালবাগ কেল্লা মোঘল আমলে নির্মিত। 1678 সালে সুবেদার মোহাম্মদ আজম শাহ দুর্গটি নির্মাণ করেন। ঐতিহাসিক স্থাপনাটি 1999 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সম্ভাবনার তালিকায় অন্তর্ভুক্ত হয়। কেল্লার প্রধান 3টি স্থাপনা হাম্মামখানা, পরিবিবির মাজার এবং মসজিদ। এর মধ্যে হাম্মামখানা মোঘল সুবেদারদের দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। হাম্মামখানার কর্নিশ ভেঙেছে, খসে পড়ছে রং। বিভিন্ন স্থানে এরকম ছোটখাটো ফাটলও আছে। তাই ইউএস অ্যাম্বাসেডর ফর ফান্ড কালচার প্রিজার্ভেশনের আওতায় সংস্কার করা হবে হাম্মামখানাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কালচারাল যে ফান্ড আছে সেই ফান্ড থেকে তারা আমাদেরকে সহায়তা করছে $1,85,000 মার্কিন ডলার। তাদের অর্থায়নে আমরা হাম্মামখানার কনজারভেশনের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এটা একেবারে শুরুতে যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় ফিরে নিয়ে যাবো বলে আশা করছি। প্রকল্পের উদ্বোধন শেষে হাম্মামখানা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভক্ষণে প্রকল্পটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। This green oasis in the middle of Old Dhaka, it's a wonderful place to visit. In a year when you come back and see how it's been fully restored, I think you'll really be dazzled. And again, it's just another way for the United States to show how much we respect and honor Bangladeshi culture. 2022 সালে প্রকল্পের কাজ শেষ হলে হাম্মামখানার 2টি তলাই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। তরুণ রাজনীতিকদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক জীবন দর্শন অনুসরণ করে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে চায় তরুণরা। স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের ইতিহাসই এই প্রজন্মের রাজনীতিবিদদের শক্তি যোগায়, সাহস যোগায়। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বান উপেক্ষা করতে পারেনি 71-এর তরুণ প্রজন্ম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বাঙালির অস্তিত্ব ও সত্তা অক্ষুণ্ণ রাখার লড়াইয়ে বঙ্গবন্ধুর এক ডাকেই যুদ্ধে নামে লাখো তরুণ। আপোষহীন তর্জনীর ইশারায় জাতীয়তার অস্তিত্ব খুঁজে পায় বাঙালি। 52 মাতৃভাষা প্রতিষ্ঠার সংগ্রাম থেকে 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছে এই প্রজন্ম। সব প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ গ্রহণ করেছে অসীম সাহসে। তরুণ বলেন, প্রবীণ বলেন, সকলের জন্য অনুপ্রেরণা। কারণ আমাদের এই অনুপ্রেরণাটি কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে জীবনের সকল ক্ষেত্রেই বিজয় হওয়ার মন্ত্রে। এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে, যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই মাতৃভূমি স্বাধীন হয়েছে, সেই মাতৃভূমিকে আমাদের সেই বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আমাদের তো সকলেরই সম্মিলিত প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় তো অনেক প্রতিবন্ধকতা আসবে। এ অনুপ্রেরণার উৎস ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু। সেই চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা অতিক্রম করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের সকলের অনুপ্রেরণা ছিল জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সংগ্রামী জীবন, যে সাহসের সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে আমরা যদি সকল কিছু করি তাহলে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব। তো আমি মনে করি যে এটি আমাদের তরুণ সমাজের জন্য একটি বড় মোটিভেশন। দেশপ্রেম আর সততাকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই এই প্রজন্মের রাজনীতিবিদদের লক্ষ্য। বাঙালি জাতির সকল আন্দোলন, মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টিকা রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের কড়াকড়ি, ফাইজারের ভ্যাকসিন বন্ধ করল হংকং। দেখছেন রাত 11টার 21 সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়ে 3 জন নিহত হয়েছে। বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহানউদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বাড়িওয়ালা বোরহানউদ্দিন সহ 3 জন মারা যায়। পুলিশের ধারণা, কোনো জঙ্গি সংগঠনের কর্মীরা গোপনে ওই বাড়িতে নাশকতামূলক কাজ করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এদিকে এরই মধ্যে পুলিশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। সিরাজগঞ্জের চৌহালির সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, সকাল থেকে বেতিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। দুপুর 2টায় প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকেল 4:30টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহণ শুরু হয়। এ সময় বাইরে অপেক্ষমান 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে বেলকুচির আজুগড়া গ্রামের আব্দুল জলিল নামে এক তাঁত শ্রমিক নিহত হন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। গ্রাহকদেরকে দ্রুত, আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অ্যাকাউন্ট হিসাব চালু করল শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। এখন থেকে একজন গ্রাহক দ্রুততম সময়ে ঘরে বসে সহজ ও নিরাপদে অ্যাকাউন্ট হিসাব খুলতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকের শুধুমাত্র বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অ্যাকাউন্ট খোলা এবং এর সুবিধাসমূহ নিয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন ব্যাংকের ব্যাংকিং অপারেশনস ডিভিশনের প্রধান মোহাম্মদ নকিবুল ইসলাম। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সমৃদ্ধ, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ার ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বাংলাদেশের প্রশংসায় লোটে শেরিং সোনিয়া গান্ধী। শেখ হাসিনা লোটে শেরিং একান্ত বৈঠক, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সচল রাখতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব। সংক্রমণ বাড়তে থাকলে পূর্ব প্রস্তুতি কাজে দেবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী, আজও শনাক্ত ৩,৫০০-এর বেশি।
জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, রোড শো আর গানে গানে প্রচারাভিযান। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।